শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় 3 সরলরেখা অনুশীলনী 3F এর এখানে 8 নাম্বার ও 9 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো করাবো। তোমরা দেখো এখানে 8 নাম্বার গ্রুপে 29 থেকে 34 পর্যন্ত রয়েছে, এখানে 6টি অঙ্ক আছে এবং 9 নাম্বার গ্রুপে এখানে 35 থেকে 44 নাম্বার পর্যন্ত আছে, অনেকগুলো অঙ্ক এখানে আছে। এই দুইটা গ্রুপের অঙ্কগুলো করে দেব। তবে এই অঙ্কগুলো করার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে। কারণ তোমরা যত বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করবে আমি তত বেশি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার এখানে 8 নাম্বার গ্রুপের দেখো এখানে 29 থেকে 34 নাম্বার পর্যন্ত এই অঙ্ক আছে। এই অঙ্কগুলো দেখো, এই অঙ্কগুলো করার জন্য আলাদাভাবে তোমাদের সূত্র বোঝার কোনো দরকার হবে না। আগের যে তোমরা যদি আগের ক্লাসগুলো করে থাকো তাহলে এগুলো কোনো ব্যাপারই না, আগের ওই সূত্রের আলোকেই কিন্তু এই 8 নাম্বার গ্রুপের অঙ্কগুলো হবে। 8 নাম্বার গ্রুপের প্রথম যে অঙ্ক 29 নাম্বার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কি বলছে যে এখানে তোমাদের হচ্ছে 8,5 -4,3 বিন্দু দুটির সংযোগ রেখার, তাহলে এখানে 8,5 এবং হচ্ছে -4,3 এই দুইটা বিন্দুর সংযোগ রেখার তোমার হচ্ছে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে বলছে। তোমরা একটু চিত্রটা দেখো, মনে করো এটা হচ্ছে প্রথম বিন্দুটাকে আমি এ বিন্দু ধরলাম, দ্বিতীয়টাকে বি। এখন এই দুইটা বিন্দুর সংযোগ রেখা হচ্ছে এ বি। চিত্রটা একটু লক্ষ্য করো, মনে করো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এই দুইটা বিন্দুর সংযোগ রেখা হচ্ছে এ বি। এখন এ বি রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে হবে যেটা এ বি কে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এ বি রেখার উপর লম্ব হবে এবং এই রেখাটাকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে কি এ বি রেখার ঠিক মধ্যবিন্দু দিয়ে যাবে। তাহলে এখানে এ বি রেখার ঠিক মধ্যবিন্দু দিয়ে যাবে এবং এ বি রেখার উপর লম্ব হবে। এরূপ রেখার আমাদের কিন্তু সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এখানে যে দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে মনে করি আমাদের এটা লিখতে হবে যে এখানে মনে করি কি, যে মনে করি এখানে বিন্দু দ্বয়, এখানে বিন্দু দুটি। তা মনে করি বিন্দু দ্বয়, এখানে এ বিন্দুটা কি তোমাদের এই যে 8,5 আর এখানে বি বিন্দুটা হচ্ছে এই যে -4,3। এখন এ বি এর মধ্যবিন্দু আমাদের বের করতে হবে। এখন এ বি এর এই যে মধ্যবিন্দু, তাহলে এ বি এর মধ্যবিন্দু কি হবে? মধ্যবিন্দু যদি আমরা সি বিন্দু ধরি, তাহলে দুইটা বিন্দুর এখানে মধ্যবিন্দু কি হবে? দেখো এ আর বি, দুইটা বিন্দুর মধ্যবিন্দু আমরা খুব সহজেই জানি, ভুজ 2টা যোগ 2 দ্বারা ভাগ। এখন এইটার সাথে এই যে -4 যোগ হবে, 2 দ্বারা ভাগ হবে। তারপর এখানে 5 এর সাথে -3 যোগ হবে, 2 দ্বারা ভাগ হবে। তাহলে এখানে কি হচ্ছে, 8 থেকে যদি 4 বিয়োগ দিই, 4 2 দ্বারা ভাগ দিলে এটা কি হচ্ছে 2। আবার এখানে 5 থেকে 3 বাদ দিলে 2, 2 কে 2 দ্বারা ভাগ দিলে 1। তাহলে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে 2,1। তার মানে সি বিন্দুটা হচ্ছে এই যে 2,1। তাহলে এ বি এর মধ্যবিন্দু পাইলাম। এখন এ বি রেখার উপর লম্ব রেখার আমাদের সমীকরণ নির্ণয় করতে বলছে। এটা আমরা দুই ভাবে করতে পারি, ঢাল দিয়ে করতে পারি, আবার সংযোগ রেখার সমীকরণ দিয়ে করতে পারি। মনে করো আমি ঢাল দিয়ে দেখাচ্ছি, পরের অঙ্কটা সংযোগ রেখার সমীকরণ, বা এটা আমি সংযোগ রেখার সমীকরণ দিয়ে দেখাই। তাহলে এ বি রেখার সমীকরণ, তাহলে এ বি রেখার সমীকরণ আমি বের করি। এ বি রেখার সমীকরণ, তাহলে এ বি রেখার সমীকরণ কি হবে? দেখো এ বি রেখার সমীকরণ এখানে কি হবে? তাহলে এখানে x - x1 এ বিন্দুর ভুজ, তারপরে x1 - x2 এ বিন্দুর ভুজ থেকে এখানে বি বিন্দুর ভুজটা বিয়োগ হবে। তারপর আমাদের কি হবে? y - y1 মানে এ বিন্দুর কোটি, তারপর এ বিন্দুর কোটি থেকে বি বিন্দুর কোটি আমাদের বিয়োগ হবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এই যে x - 8 মাইনাস মাইনাসের প্লাস, এইখানে 8 4 এখানে কি 12 হচ্ছে। তারপর এখানে দেখো যে y মাইনাস এই যে 5 মাইনাস মাইনাসে প্লাস 5 3 এই যে 8 হচ্ছে। এখন এটা কি হবে তোমাদের? দেখো এই যে x - 8 এখানে 4, এখানে 4 3 কত? 4 3 12, 4 3 12 আর হচ্ছে y - 5 4 2 8 হচ্ছে। এখন এটাকে যদি আড়াআড়ি আমরা গুণ করি, আড়াআড়ি যদি গুণ করি, তাহলে এইটার সাথে গুণ হলে এটা কি হচ্ছে 2x মাইনাস এই যে 16,
3 সাথে গুণ হলে এখানে 3y মাইনাস 3 5 15 সবগুলোকে যদি আমরা এখন বাম পাশে নিয়ে আসি তাহলে রেখার সমীকরণটা আমরা কি পাবো 2x মাইনাস 3y এই যে 2x মাইনাস 3y এখানে মাইনাস 15 এটা বাম পাশে আসলে প্লাস 15 হয়ে যাবে 16 থেকে 15 বাদ দিলে এখানে মাইনাস 1 হচ্ছে এত ইকুয়াল 0 তাহলে এটা আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম মনে করো তাহলে আমরা এবি রেখার সমীকরণ পাইলাম এখন আমাদের যেটা কাজ হবে এবি রেখার উপর লম্ব রেখার সমীকরণ তাহলে এখানে 1 নং রেখার উপর 1 নং রেখার উপর এই যে লম্ব দ্বিখণ্ডক রেখার সমীকরণ তাহলে 1 নং রেখার উপর লম্ব এবং যেহেতু এটা দ্বিখণ্ডিত হবে তাহলে 1 নং রেখার উপর লম্ব দ্বিখণ্ডক রেখার এই যে সমীকরণ তাহলে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ আমরা কি জানি এখানে x এবং y এর যে সহগ এইগুলো আমাদের স্থান বিনিময় হবে y সহগ আছে 3 এবার x এর সহগ হবে তোমাদের হচ্ছে 3 এখানে মাইনাস আছে প্লাস হবে x এর সহগ আছে 2 এটা y এর সহগ হবে 2 আর এখানে k একটা আমাদের ধ্রুবক নিতে হবে ইকুয়াল 0 তাহলে এই যে 1 নং রেখার উপর লম্ব রেখার সমীকরণ আমরা পাইলাম এটা 2 নম্বর সমীকরণ দিলাম এখন যা কত বিন্দুগামী যেহেতু এ বি এর লম্ব দ্বিখণ্ডক অবশ্যই সেটা সি বিন্দুগামী তাহলে সি হচ্ছে কত 2, এই যে 1 বিন্দুগামী তো এত বিন্দুগামী যদি হয় বিন্দু দ্বারা কি হবে এটা সিদ্ধ হবে সিদ্ধ মানে তো বুঝো এই সিদ্ধ সেই সিদ্ধ না এখানে হচ্ছে এই x এর পরিবর্তে আমরা দিব 2 আর y এর পরিবর্তে আমরা বসাবো এখানে 1 তাহলে এখানে কি হবে এই যে 3 ইন্টু 2 আর এখানে 2 y এর পরিবর্তে 1 ব্যবহার করব আর এখানে k ইকুয়াল 0 অতএব k এর মান কত আসছে 3 দুনা 6 2 8 তাহলে k ইকুয়াল হচ্ছে তোমাদের এই যে -8 এখন k এর মান আমরা যদি এখানে 2 নম্বর সমীকরণে বসাই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে তাহলে k ইকুয়াল এই যে -8 হলে k ইকুয়াল -8 হলে 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো দেখো এই যে 3x প্লাস এই যে 2y তোমাদের -8 ইকুয়াল 0 এটাই আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেল তোমাদের আরেকটু বুঝাই দিই এখানে যেটা বলছে এখানে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এখানে দুইটা প্রশ্নটা একটু ভালো করে লক্ষ্য করো এখানে 8,5 এইখানে -4, -3 বিন্দু দুটি সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো তাহলে এখানে দুইটা বিন্দু সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে বলছে এখন তোমরা চিত্র ওই অক্ষ দিয়ে x অক্ষ y অক্ষ দিয়ে দেওয়ার দরকার নাই ওগুলো দিলে একটু কঠিন হয়ে যাবে সময় লাগবে তোমাদের বেশি এখানে চিত্র দিলে যে নাম্বার বেশি দিবে তা না এটা শুধু একটু বোঝার জন্য তোমরা এমনি সহজ সরল ভাবে দিয়ে দিবে যেমন আমি দিলাম মনে করো এইটা এ প্রথম বিন্দুটা এ দ্বিতীয়টা বি ধরলাম তখন এই দুইটা বিন্দু সংযোগ রেখার এই যে সংযোগ রেখা এ বি এই রেখার উপর লম্ব হবে এবং এটাকে দুই খণ্ডে বিভক্ত করবে তার মানে কি এ আর বি বিন্দু যে আছে এই দুইটা বিন্দু সংযোগ রেখার ঠিক মধ্যবিন্দু দিয়ে যাবে তাহলে এখানে প্রথম বিন্দুটা এ দ্বিতীয়টা বি ধরলাম এই দুইটা বিন্দুর আমি মধ্যবিন্দু নির্ণয় করলাম মধ্যবিন্দু এখানে নির্ণয় করা হলো এখন এই এবি রেখার উপর আমাদের লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে তাহলে এবি রেখার উপর লম্ব রেখার সমীকরণ যেহেতু নির্ণয় করতে বলছে এবি রেখার সমীকরণ এই যে দুইটা বিন্দু সংযোগ রেখার সমীকরণ এগুলো আমরা জানি নবম দশম শ্রেণী থেকে এগুলো জানে আসতেছি আমরা তা দুইটা বিন্দু সংযোগ রেখার সমীকরণ প্রয়োগ করে সংযোগ রেখার সমীকরণটা আমরা বের করলাম এখন এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ লিখলাম যা হচ্ছে এই যে 2,1 বিন্দুগামী তাহলে এখানে 2,1 বিন্দুগামী হলে ওখান থেকে কে এর মান পাওয়া যাচ্ছে কে এর মান এখানে বসালে আমাদের কি এই যে এ বি রেখার উপর লম্ব দ্বিখণ্ডক রেখার এখানে সমীকরণটা চলে আসতেছে তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো তোমরা এবার এখানে 30 নাম্বার এই অঙ্কটা দেখো এখানে 30 নাম্বার এই অঙ্কটা কি বলছে এ বিন্দু হচ্ছে 8,3 বি বিন্দু হচ্ছে পি, কিউ এবং এখানে তোমাদের এ বি এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ দেওয়া আছে y ইকুয়াল -2x + 4 হলে পি এবং কিউ এর মান নির্ণয় করো তোমরা এখানে দেখো এ বিন্দু হচ্ছে 8,3 বি বিন্দু হচ্ছে পি, কিউ এখন এ বি এর উপর লম্ব দ্বিখণ্ডক এ বি এর উপর লম্ব দ্বিখণ্ডক এখন এ বি এই যে এ আর বি এই দুইটা বিন্দু সংযোগ রেখার উপর লম্ব দ্বিখণ্ডক মনে করো আমরা যদি লম্ব দ্বিখণ্ডক এটা এই যে সিডি ধরি তাহলে এ বি এর উপর লম্ব দ্বিখণ্ডক রেখার কিন্তু সমীকরণ এখানে দেওয়া আছে
এবং এ আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তোমাদের হচ্ছে এখানে কিন্তু বি বিন্দুর স্থানাঙ্ক পি কমা কিউ, এখানে কিন্তু পি কমা কিউ দিয়ে দেওয়া আছে, এই পি কিউ এর মান নির্ণয় করতে বলছে। এখন দেওয়া আছে কি, এখানে দেখো যে দেওয়া আছে তোমাদের, এই যে দেওয়া আছে, দেওয়া আছে যে এখানে প্রথম যে বিন্দুটা আছে এটা আমরা এ বিন্দু ধরলাম, যে এ এ তো তোমাদের দেওয়া আছে এই যে 8,3, আর বি হচ্ছে তোমাদের কি এই যে পি কমা হচ্ছে কিউ, এটা তোমাদের দেওয়া আছে। এখন যেহেতু এ বি এর উপর এটা লম্ব দ্বিখণ্ডক রেখা, তাহলে এ বি এর মধ্যবিন্দু যদি আমরা বের করি, এবং এখানে এই যে এ বি এর মধ্যবিন্দু, তাহলে এ বি এর মধ্যবিন্দু কি হবে? মধ্যবিন্দু তো আমরা জানি ভুজ 2টা যোগ 2 দ্বারা ভাগ, কোটি 2টা যোগ 2 দ্বারা ভাগ হবে, তাহলে 8 প্লাস পি হবে এখানে, এই যে 8 প্লাস পি ভাগ হবে 2, আর হচ্ছে তোমাদের এই যে 3 প্লাস এই যে কিউ ভাগ হচ্ছে 2। তো এ বি এর আমরা মধ্যবিন্দু পাইলাম, তাহলে মধ্যবিন্দু হচ্ছে তোমার 8 প্লাস পি ভাগ 2, আর হচ্ছে তোমার এখানে কি যে 3 প্লাস কিউ ভাগ হচ্ছে 2। এখন দেখো এ বি এর উপর যেহেতু এটা লম্ব এবং লম্ব দ্বিখণ্ডক, তাহলে এ বি রেখার উপর যেহেতু এই রেখাটা লম্ব দ্বিখণ্ডক, তার মানে এই রেখাটা কি এত বিন্দু দিয়ে যাবে, এই রেখাটা তাহলে এত বিন্দু দিয়ে যাবে, তাহলে এ বি এর লম্ব দ্বিখণ্ডক, এ বি এর লম্ব যে দ্বিখণ্ডক রেখার সমীকরণ এখানে তোমাদের দেওয়া আছে। তাহলে এই সমীকরণটা কি দেওয়া আছে তোমরা দেখো, এ বি এর লম্ব দ্বিখণ্ডক রেখার সমীকরণ দেওয়া আছে y = -2x + 4, এইটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন যেহেতু এ বি এর মধ্যবিন্দু এটা এবং এ বি এর এটা লম্ব দ্বিখণ্ডক, তাহলে অবশ্যই এই রেখাটা এই মধ্যবিন্দু দিয়ে যাবে। তাহলে এ বি এর লম্ব দ্বিখণ্ডক রেখার সমীকরণ তো দেওয়া আছে এটা, তো যা তাহলে কি এই যে এত বিন্দু আমি এখানে যেটা আমরা মধ্যবিন্দু বের করলাম এইটা বিন্দু দিয়ে অবশ্যই যাবে। তাহলে এখানে 3 প্লাস এই যে কিউ ভাগ 2 যা এত বিন্দুগামী। তো এত বিন্দুগামী হলে এই বিন্দু দ্বারা কি এই রেখাটা সিদ্ধ হবে, মানে XY এর পরিবর্তে এই বিন্দুর আমরা ভুজকটি দিব। তাহলে এখানে কি হচ্ছে যে 3 প্লাস কিউ ভাগ 2, আর এখানে -2x এর পরিবর্তে কি হবে 8 প্লাস এই যে পি ভাগ 2, আর এখানে তোমার হচ্ছে 4। এখন এটা আমাদের কি করতে হবে, একটু হিসাব নিকাশ করতে হবে, এই টু কাটা যাবে, তাহলে -8 মাইনাস পি, আর এখানে +4 হবে। তখন এটা হিসাব নিকাশ করে পি আর কিউ মিলে একটা কিন্তু আমরা সমীকরণ পাবো। অতএব তোমরা একটু হিসাব নিকাশ করে নিবে, আমি সরাসরি সমীকরণটা তোমাদের দিয়ে দিচ্ছি, যে এখানে 2p প্লাস কিউ প্লাস এই যে 11 ইকুয়াল হচ্ছে 0, এরকম তোমরা একটা সমীকরণ পাবে। এটা 2 নাম্বার দিলাম। এখন পি কিউ নিয়ে একটা আমরা সমীকরণ পাইলাম। আরেকটা বিষয় দেখো তো, এখানে এ বি এর উপর সিডি এই রেখাটা যেহেতু লম্ব, আমরা জানি এখানে দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় ঢাল দুইটার গুণফল -1 হয়, তাহলে এ বি রেখার ঢাল এবং লম্ব দ্বিখণ্ডক রেখার ঢাল আমরা বের করব, আর দুইটার গুণফল ইকুয়াল -1 লিখে পি কিউ মিলে আরেকটা সমীকরণ পাবো। এখন দেখো এ বি রেখার ঢাল, তাহলে এ বি রেখার ঢাল এইটা আমরা যদি m1 দিয়ে প্রকাশ করি, m1, তাহলে এ বি রেখার ঢাল কি হবে, এখানে কোটি দৈর্ঘ্য অন্তর ভাগ হয় ভুজ দৈর্ঘ্য অন্তর, এ বি রেখার ঢাল যদি আমরা বের করি, তাহলে এখানে কিউ থেকে মনে করো 3 বিয়োগ করলাম, এই যে কিউ -3, তাহলে হবে পি -8 কোটি দৈর্ঘ্য অন্তর ভাগ ভুজ দৈর্ঘ্য অন্তর, তোমরা এটা জানো। এবং তোমার লম্ব দ্বিখণ্ডক রেখার ঢাল, এই যে লম্ব দ্বিখণ্ডক রেখা, লম্ব দ্বিখণ্ডক রেখা কি y = এই যে 2x + 4 এর ঢাল, তাহলে এইটার ঢাল কি হবে, এখানে যেহেতু ঢাল আকারে এটা প্রকাশ করাই আছে, যেমন ঢাল আকারের সমীকরণ y = mx + c, আমরা জানি x এর সবটাই কিন্তু এখানে ঢাল বলে, তাহলে এটা যদি m2 দিয়ে প্রকাশ করি তাহলে এটা হচ্ছে -2। তাহলে দেখো এখানে ab রেখার ঢাল পাইলাম এবং লম্ব দ্বিখণ্ডক রেখার আমরা সমীকরণ থেকে ঢালটা বের করলাম। এখন এই দুইটা ঢালের গুণফল কি হবে -1, অতএব আমরা কি লিখতে পারবো যে এখানে কিউ -3, এই যে পি -8 আর ইনটু হচ্ছে তোমাদের -2 ইকুয়াল হবে -1, কারণ দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় ঢাল দুইটার গুণফল -1 হয়। এখন এইখানে উভয় পক্ষে মাইনাস আমরা বাদ দিতে পারি,
মাইনাস যদি বাদ দিই তাহলে কি হবে, এই যে কিউ মাইনাস থ্রি এর সাথে টু গুণ হবে। আর মনে করো পি মাইনাস এইটটা বা ডান পাশে চলে গেল, পি মাইনাস এইট এটাকে ডান পাশে নিয়ে গেলাম। এখন আমরা একটু কি এটা হিসাব নিকাশ করে এটা যদি গুণ করি তাহলে হচ্ছে কি তোমাদের এই যে টু কিউ মাইনাস সিক্স ইকুয়াল হচ্ছে পি মাইনাস এইট। এখান থেকে একটা আমরা কিন্তু সমীকরণ পাবো পি কিউ মিলে। তাহলে এখানে এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, মনে করো সবগুলো ডান পাশে যাবে, তাহলে কি হবে পি মাইনাস এই যে টু কিউ, এখানে মাইনাস এইট আছে, সিক্সটা যদি ডান পাশে যায় প্লাস সিক্স হবে, এ মাইনাস এইট থেকে সিক্স বাদ দিলে তোমাদের মাইনাস টু হবে ইকুয়াল হচ্ছে জিরো। এটা দিলাম এই যে 3 নম্বর সমীকরণ। তাহলে দেখো আমরা হচ্ছে ওই যে এখানে 2 এবং 3 এখানে দুইটা সমীকরণ পি কিউ মিলে দুইটা কিন্তু সমীকরণ আমরা পাইলাম। এখন এই দুইটা সমীকরণ থেকে আমাদের কি করতে হবে, পি এবং কিউ এর মান বের করতে হবে। এখন দেখো এখানে মনে করো মাইনাস টু কিউ আছে, এখানে কিউ আছে। এখন যদি আমরা কাজ করি, কি কাজ করতে পারি, 2 এর সাথে 2 নম্বর সমীকরণের সাথে 2 গুণ করলাম, তার সাথে যোগ মনে করো 3 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এখন দেখো এই যে 2 নম্বর সমীকরণ আছে, এটা যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি হবে, এটা 4p প্লাস এই যে 2q, 11 দুনা এটা 22 হয়ে যাচ্ছে। তারপর এটা দেখো এখানে কি আছে যে p মাইনাস 2q মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। মনে করো আমি এখান থেকে p এর মান বের করতে চাচ্ছি, তাহলে আমরা কিউটা ফিনিশ করে দিব। এখন কিউটা যদি ফিনিশ করতে চাই, এখানে যেহেতু মাইনাস 2q আছে, এখানে প্লাস q আছে, তাহলে 2 নম্বর সমীকরণকে আমরা কিউ দ্বারা গুণ করলাম, কিউ দ্বারা গুণ করলাম। এখন এই যে মাইনাস 2q প্লাস 2q এটা বাদ গেল, তাহলে 4p আর p মিলে হচ্ছে তোমাদের হচ্ছে 5p। এইখানে 22 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে 20 হবে। তাহলে এটা ওইদিক যায় যে মাইনাস 20 হচ্ছে। এখন p ইকুয়াল তাহলে কি হচ্ছে, p এখানে 20 কে যদি 5 দ্বারা ভাগ দিই তাহলে p এর মান হয়ে যাচ্ছে তোমার -4। p এর মান আমরা পাইলাম, এটা একটা উত্তর কিন্তু হয়ে গেল। এখন p এর মান যে কোনো সমীকরণে বসায় আমরা q এর মান বের করব। এখন মনে করো এই যে তোমরা এই যে p ইকুয়াল -4 হলে মনে করো তোমরা 3 নম্বর সমীকরণে p এর মান বসাবে। তো এইখানে যদি তোমরা p এর মান বসাও বা এখানে 2 নম্বর সমীকরণে বসাও, মনে করো 2 এতে আমরা বসাবো এই যে 2, এখানে যদি বসাও p এর মান যদি -4 বসাও তাহলে 2 ইনটু তোমার -4 প্লাস এই যে কিউ প্লাস এই যে 11 ইকুয়াল 0। তাহলে এখানে -8, 11 থেকে যদি 8 বাদ দিই 3 হচ্ছে, কিউ ইকুয়াল তাহলে কি হচ্ছে -3, এই যে কিউ ইকুয়াল -3, এটা আমাদের অ্যান্সার চলে আসলো। দেখো অঙ্কগুলো কিন্তু অনেক সহজ এবং মজার আছে, আমরা যদি একটু বুঝতে পারি তাহলে এই অঙ্কগুলো খুব সহজেই কিন্তু আমরা করতে পারবো। আমরা এখন 31 নাম্বার এই অঙ্কটা দেখি। এখানে কি আছে, এ একটা বিন্দু আছে 2,1, বি হচ্ছে 5,2। এখন বিন্দু দুটির সংযোগ রেখাংশকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ লম্ব দ্বিখণ্ডক যেটা একই কথা, সমকোণে সমদ্বিখণ্ডিত করে এরূপ রেখার সমীকরণ নির্ণয় করো। এবং রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, তারপর যেটা বলছে রেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুর স্থানাঙ্ক। তো যাই হোক, আগে আমাদের লম্ব দ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করতে হবে। তাহলে এখানে দেখো এ আর বি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে সমকোণে এবং সমদ্বিখণ্ডিত করে, মানে এ বি কে সমান 2 খণ্ডে বিভক্ত করবে এবং সমকোণে এরূপ রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। এটা তোমাদের 29 নাম্বারের মতো হবে। তাহলে 29 নাম্বার যে অঙ্কটা তোমাদের কিন্তু দুইটা বিন্দু সংযোগ রেখার সমীকরণ দিয়ে করে দিয়েছি, এটা তোমাদের ঢাল দিয়ে করে দেখাবো। তা ঢাল দিয়ে দেখো এখানে কত সহজে করা যায়। ঢাল দিয়ে একটু বেশি তাড়াতাড়ি করা যায়, একটু কম লিখতে হয়। তো এ বি এর মধ্যবিন্দু, এখন এ বি এর মধ্যবিন্দু আগে বের করি, যে এ বি এর মধ্যবিন্দু, আমাদের মধ্যবিন্দুটা আগে লাগবে। যে এইখানে মধ্যবিন্দু এইটা আমরা ডি ধরছি। তো দুইটা বিন্দুর মধ্যবিন্দু কি ভুজ দুইটা যোগ 2 আর 5 যোগ হবে, এই যে 2 আর 5 যোগ 2 দ্বারা ভাগ, আর 1 আর 2 যোগ এটা 2 দ্বারা ভাগ হচ্ছে। তাহলে এখানে এ বি এর মধ্যবিন্দু তোমাদের কি আসলো, এখানে 5 2 7, এই যে 7/2, 3 বাই হচ্ছে 2। তাহলে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এই যে 7/2, ডি বিন্দু ধরছি এই যে 3/2। তাহলে এ বি এর মধ্যবিন্দু, এইখানে দুইটা বিন্দুর আমরা মধ্যবিন্দু পাইলাম। এখন যেটা কি করতে হবে, এই যে তোমাদের এ বি এর লম্ব দ্বিখণ্ডক, মানে এ বি এর
উপর লম্ব হবে এরূপ রেখার সমীকরণ আমি যদি ঢাল দিয়ে বের করি, মনে করি এবি রেখার ঢাল, তাহলে এবি রেখার ঢাল কি হবে? এবি রেখার ঢাল এটা যদি আমি M1 দিয়ে প্রকাশ করি, তাহলে M1 ঢাল আমরা কি জানি? কোটি দ্বয়ের অন্তর ভাগ ভুজ দ্বয়ের অন্তর। মনে করো এটা কোটি যে 2 থেকে 1 বিয়োগ, আবার ভুজ দ্বয়ের অন্তর 5 থেকে 2 বিয়োগ, এটা 2 মাইনাস 1 আর 5 মাইনাস হচ্ছে 2, তাহলে কি হচ্ছে 1 এখানে 3। তাহলে এবি রেখার ঢাল এত, এবং এবং মনে করো লম্ব দ্বিখণ্ডক বা সম দ্বিখণ্ডক একই কথা। লম্ব দ্বিখণ্ডক এই যে রেখার ঢাল, লম্ব দ্বিখণ্ডক রেখার ঢাল M2 হলে আর কি, তাহলে এটা যদি M2 হয়, মনে করো এইটার ঢাল হচ্ছে এই যে M2 আর এই রেখার ঢাল হচ্ছে M1, আর দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয়, ঢাল দুইটার গুণফল কি? -1, তাহলে অতএব M1 ইন্টু M2 ইকুয়াল হচ্ছে -1। বা এখানে দেখো এখন M2 ইকুয়াল কি হচ্ছে? এই যে -1 বাই হচ্ছে এই যে M1, তো -1 বাই M1 বলতে কি 1/3, তাহলে এখানে কি হচ্ছে? এটা হয়ে যাচ্ছে -3। আমরা এরকম করে না লিখে সরাসরি লিখতে পারি এবি রেখার ঢাল এত, অতএব এখানে সম দ্বিখণ্ডক বা লম্ব দ্বিখণ্ডক রেখার ঢাল হচ্ছে, এটা হরটা হবে লব, লবটা হবে হর, এখানে প্লাস আছে এখানে মাইনাস দিতে হবে, আর তোমরা এইভাবেও নিতে পারো। তাহলে এবি রেখার ঢাল হচ্ছে এটা, এই লম্ব দ্বিখণ্ডক রেখার ঢাল ধরলাম M2, আর আমরা জানি দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয়, ঢাল দুইটার গুণফল হয় -1, তাহলে M1 ইন্টু M2 ইকুয়াল হচ্ছে -1। এখান থেকে যদি M2 বের করি, M1 টা ডান পাশে নিয়ে গেলাম, M1 এর মান এখানে বসাই দিলাম, এখন 3টা কি লবে চলে যাবে, তাহলে -3 হলো। তাহলে দেখো এটা আসলো তোমার এই যে -3, তাহলে এবি এর উপর লম্ব দ্বিখণ্ডক রেখার ঢাল আমরা কি পাইলাম? -3, আর এটা কত বিন্দু দিয়ে যাবে? 7/2, 3/2। এখন তাহলে কি এই যে এখন তোমার হচ্ছে এই যে 7/2, 3/2 যে এত বিন্দুগামী, এই বিন্দু দিয়ে যাবে, যে এত বিন্দুগামী এবং তোমার হচ্ছে -3 ঢাল বিশিষ্ট, এই যে ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ, যে বিশিষ্ট রেখার সমীকরণ। তাহলে এত ঢাল এবং এত বিন্দু এবং এত ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ কি হবে? আমরা সেটা জানি, একটা বিন্দু এবং ঢাল দেওয়া থাকলে যে y - y1 বলতে এখানে 3/2, তারপর আমরা দিই এখানে ঢাল ইন্টু x - x1 এই যে 7/2, তারপর এখানে কি দেখো, এখানে যে 2টা আমরা লসাগু করি, তাহলে এখানে 2y - 3, আর এইখানে -3টা থাকলো, এইখানে আবার 2টা লসাগু করলে কি হচ্ছে? 2x - 7। এখন মনে করো দুইটার হর এখানে 2 আছে, বাম ডানের 2টা আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে 2 বাদ দিলে এখানে কি হচ্ছে? 2y - 3, আর এটা 3টা গুণ করলে -6x, মাইনাস মাইনাসে প্লাস 3 7 21। এখন এগুলো সবগুলো যদি বাম পাশে নিয়ে আসি, মাইনাসটা প্লাস হয়ে যাবে, 6x প্লাস 2y, 21 এই দিকে আসলে কিন্তু মাইনাস হয়ে যাবে, 21 আর 3-এ কিন্তু এটা হয়ে যাচ্ছে 24। এখন এটা 2 দ্বারা কিন্তু ভাগ যায়, 2 দ্বারা প্রত্যেকটাকে ভাগ দিলে এখানে কি হচ্ছে? তোমাদের হচ্ছে 3x প্লাস এখানে তোমাদের এখানে y, আর এখানে কি এই যে -12 হলো, এত ইকুয়াল 0, এটা আমাদের অ্যান্সার চলে আসলো। তাহলে এইখানে লম্ব দ্বিখণ্ডক রেখার কিন্তু এটা সমীকরণ হয়ে গেল। পরের যে অংশ আবার আমাদের যেটা বের করতে বলছে, এখানে কি বের করতে বলছে তোমরা একটু দেখো প্রশ্নটা। এখন এই যে লম্ব দ্বিখণ্ডক রেখার সমীকরণটা আমরা পাইলাম, এখন এটা y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, এখানে অক্ষদের খণ্ডিতাংশের আকারেও আমরা সাজাইতে পারবো। আবার মনে করো y অক্ষকে ছেদ করলে x এর মান 0, যে এত রেখাটি যদি y অক্ষকে ছেদ করে, তাহলে x এর মান 0, x এর মান 0 বসায় আমরা কিন্তু ওইভাবে বের করতে পারি। আরেকভাবে লম্ব দ্বিখণ্ডক রেখার আকারে আমরা বের করতে পারি। আবার মনে করো আমি যদি লম্ব দ্বিখণ্ডক রেখার মতো সাজাই যে x প্লাস y, তাহলে x অক্ষ এবং y অক্ষ এইখানে ধ্রুবকটা ডান পাশে নিয়ে গেলাম, তখন আমরা কি করব? এখানে প্রত্যেকটা পদকে যদি 12 দ্বারা ভাগ দিই, তাহলে এখানে 3x বাই এখানে 12, এই যে y বাই 12 ইকুয়াল হচ্ছে 1, কারণ ডান পাশে 1 রাখতে হয়। তাহলে x বাই 3 দ্বারা ভাগ দিলে এখানে 4,
আর এখানে ওয়াই বাই এখানে কি 12 ইকুয়াল হচ্ছে 1। এক্স এর নিচে যেটা আছে এটাকে বলে এক্স অক্ষের খণ্ডিতাংশ, ওয়াই এর নিচে যেটা আছে এটা ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। তাহলে এক্স অক্ষকে এটা হচ্ছে 4,0 আর ওয়াই অক্ষকে 0, এই যে 12 বিন্দুতে আর কি ছেদ করে। তাহলে এখানে আমরা সরাসরি লিখতে পারো অতএব এখানে কি এই যে রেখাটি, এখানে রেখাটি যে ওয়াই অক্ষকে, তাহলে ওয়াই অক্ষকে কত এখানে 0, এই যে 12 বিন্দুতে, তাহলে ওয়াই অক্ষকে এই যে এত বিন্দুতে ছেদ করে, ছেদ করে, এই যে আমরা দেখাইতে পারলাম। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে ঢাল দিয়েও আমরা কেমন করে এগুলো ওই লম্ব দ্বিখণ্ডক রেখার আমরা সমীকরণ বের করতে পারি। তোমরা এবার এখানে 32 নাম্বার এই প্রশ্নটা দেখো। 32 নাম্বার কিন্তু এখানে 31 এর অনুরূপ, এটা আমাদের আলাদা করে দেওয়ার কোনো দরকার হবে না। এখানে দেখো 3,5 ও 6,7 বিন্দুদ্বয় সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডক রেখার ঢাল, এই দুইটা বিন্দু সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডক রেখার ঢাল নির্ণয় করতে বলছে। তো এখন যেটা বিষয় লম্ব দ্বিখণ্ডক রেখার ঢাল, এখন এইখানে হুবহু যেমন এইখানে দেখো তোমরা 31 নাম্বার এই অঙ্কটা দেখো, আমি 31 নাম্বার অঙ্কটা তোমাদের কেমন করে দিয়েছি ওই আলোকেই তোমরা এটা করতে পারবে। যেমন এখানে 31 নাম্বার তোমরা দেখো যে এখানে এ আর বি দুইটা বিন্দু, তো এখানে দুইটা বিন্দু আছে। এখন এই দুইটা বিন্দু সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডক রেখার ঢাল বের করতে বলছে। তাহলে এখানে যে দুইটা বিন্দু এই যে এ বি রেখার ঢাল, এখানে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কোনো বের করার দরকার হবে না, যেহেতু লম্ব দ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করতে হবে না, যার কারণে এটা বের করার কোনো দরকার নাই। তা তোমরা কি করবে, এখানে এ আর বি দুইটা বিন্দুর এ বি রেখার ঢাল বের করবে, এবং লম্ব দ্বিখণ্ডক রেখার ঢাল যদি m2 ধরো, m1 ইন্টু m2 ইকুয়াল -1, এরকম করে m2 এর মান বের করে নিবে, শেষ, আর কিছুই না। তা আশা করি তোমরা এটা পারবে। এখন তোমরা যদি আবার 33 নাম্বার দেখো, এখানে 33 নাম্বার, 33 ওই তোমাদের ওই 31 এর অনুরূপ, 33টা ওইখানে 31 এর অনুরূপ হবে। তা তোমরা একটু প্রশ্নটা পড়ে দেখো কি আছে, অনেক সহজ। তা 33 তোমাদের 31 এর অনুরূপ। যেমন এখানে 33 নাম্বার পি একটা বিন্দু দেওয়া আছে, কি আছে পি বিন্দু তোমাদের দেওয়া আছে 4,3, কিউ বিন্দু আছে -8,5, বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের লম্ব দ্বিখণ্ডক দ্বারা এক্স অক্ষের ছেদাংশ একবারে হুবহু এখানে 31 এর মতো। যেমন দেখো এখানে আমরা এখানে যেটা কাজ করছি, আমরা কি করছি এখানে তোমাদের হচ্ছে যেমন এ বিন্দু বি বিন্দু আছে, দুইটা বিন্দুর আমরা মধ্যবিন্দু বের করছি, দুইটা বিন্দুর মধ্যবিন্দু বের করছি। এখন এ বি রেখার ঢাল বের করছি, এ বি রেখার উপর লম্ব রেখার ঢাল বের করছি। তখন লম্ব দ্বিখণ্ডক রেখার কিন্তু আমরা সমীকরণ এইভাবে বের করলাম। এখন এটা কি অক্ষদের খণ্ডিতাংশের সমীকরণ আকারে সাজাইলাম এখানে, তোমরা এটা বুঝতে পারছো আশা করি। এখানে 3x প্লাস এখানে এই যে y ইকুয়াল 12, এটা যা আছে এখান থেকে ধ্রুবকটা ডান পাশে নিয়ে গেলাম। তখন ধ্রুবকটা যে ডান পাশে আছে এটা সবসময় ওইটা ধ্রুবক, এটা যা হবে এটা দ্বারা এখানে x এবং y দুইটা পদকে আমাদের ভাগ দিতে হবে, কারণ ডান পাশে এখানে 1 রাখতে হয়। তখন এইখানে যে হয় x এর নিচে যা থাকবে এটা x অক্ষের খণ্ডিতাংশ বা ছেদাংশ, y এর নিচে যেটা থাকবে এটা y অক্ষের খণ্ডিতাংশ বা ছেদাংশ। তাহলে এই সমীকরণ থেকে যদি আমরা বলি তাহলে x অক্ষের ছেদাংশ হচ্ছে 4, y অক্ষের ছেদাংশ হচ্ছে 12। তাহলে এখানে 33 নাম্বার কি বলছে, x অক্ষের ছেদাংশ, তাহলে x অক্ষের ছেদাংশ হবে 4। এই আলোকে তোমরা কিন্তু এই অঙ্কটা করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কটা নিজে করতে পারবে, আমাকে এই অঙ্কটা করে দিতে হবে না। আমরা এখন এখানে 8 নাম্বার গ্রুপের সর্বশেষ যে অঙ্ক, এখানে 34 নাম্বার অঙ্ক, এই অঙ্কটা দেখি। তা তোমরা এবার এই অঙ্কটা দেখো, এখানে কি বলছে ইএফ রেখাংশ, এখানে এই গ্রুপের সর্বশেষ অঙ্ক যে এখানে কি বলছে ইএফ রেখাংশ এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে যথাক্রমে, ইএফ রেখাংশটা কি বলছে এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে ইএফ যে রেখাংশ এক্স অক্ষকে তোমাদের এই যে ই বিন্দুতে আর ওয়াই অক্ষকে এখানে এফ বিন্দুতে ছেদ করে। আমি এখানে চিত্রটা একটু লক্ষ্য করো, এটা আমি এক্স অক্ষ দিলাম, এটা ওয়াই অক্ষ, যে ইএফ রেখাংশটা কি করছে এক্স অক্ষকে ই বিন্দুতে আর ওয়াই অক্ষকে এফ বিন্দুতে ছেদ করে। তারপর এবার প্রশ্নটা দেখো যে মূল বিন্দু হতে ইএফ রেখার উপর তোমার অঙ্কিত লম্ব
ইএফ কে সি বিন্দুতে ছেদ করে। এখন মূল বিন্দু দেখো, এবার চিত্রটা তোমরা দেখো একটু, এই যে মূল বিন্দু হচ্ছে ও 0,0, মূল বিন্দু থেকে ইএফ রেখার উপর অঙ্কিত লম্ব তোমাদের কি করছে, 2, এখানে সি বিন্দুতে বলছে যে এই যে 2,2 বিন্দুতে আর কি এখানে তোমাদের ছেদ করে। এখন তোমাদের পি বিন্দু, আবার পি বিন্দু ইএফ রেখাংশের একটি সমত্রিখণ্ডক বিন্দু। পি বিন্দু হচ্ছে একটা ইএফ রেখাংশের সমত্রিখণ্ডক তোমরা অবশ্যই জানো। কোন একটা বিন্দু মানে কোন একটা রেখাকে যদি সমান 3 ভাগে বিভক্ত করা হয়, এরূপ বিন্দু হচ্ছে 2টা হয়। তো এই বিন্দু 2টা কিন্তু ওই সমত্রিখণ্ডক বিন্দুটা কি করে 1:2 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে পি বিন্দুটা যে এখানে সমত্রিখণ্ডক একটা বিন্দু, মানে সমান 3 ভাগে বিভক্ত হইতে গেলে আসলে বিন্দু লাগে 2টা, কিন্তু এটা 2টার মধ্যে একটা। তাহলে এই পি বিন্দুটা অবশ্যই 1:2 বা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তা প্রশ্নটা আর একটু লক্ষ্য করো তোমরা, যে পি বিন্দু ইএফ রেখাংশের একটি সমত্রিখণ্ডক বিন্দু হলে ওপি রেখার সমীকরণ নির্ণয় করো। এখানে তোমাদের এই যে ইপি পিএফ ইকুয়াল 2:1, এই যে চিত্রটা একটু লক্ষ্য করো, যে ইপি আর পিএফ এটা হচ্ছে 2:1, মানে এই যে পি আর এফ এর মধ্যে যেটুক দূরত্ব, ই আর পি এর মধ্যে তার দ্বিগুণ দূরত্ব হবে, মানে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে এটা বলে দিছে। তো যাই হোক, আমাদের যেটা কাজ, এই যে তোমাদের যেটা কাজ, যে ওসি রেখার সমীকরণ দেখো, সি বিন্দুটা কিন্তু 2,2 মানে কি বুঝতে পারছো, এই বিন্দু থেকেই কিন্তু আমাদের বুঝে নিতে হবে, যেহেতু সি বিন্দুর ভুজ এবং কোটি সমান, তার মানে বুঝে নিতে হবে এই বিন্দু থেকে এই যে ই বিন্দু দূরত্ব যত, এই বিন্দু থেকে এফ বিন্দু দূরত্ব তত, এইখানে সি বিন্দু মানে ইএফ রেখার মধ্যবিন্দুটা ভুজ এবং কোটি সমান তখনই সম্ভব যখন ওই আর ও এফ সমান হবে। ওই আর ও এফ যদি সমান হয় তাহলে এটা সম্ভব, দুইটার ভুজকোটি সমান, নাহলে কিন্তু সম্ভব না। তার মানে ওই আর ও এফ এই ক্ষেত্রে সমান। এখন কথা হচ্ছে, এই যে ওসি রেখাটা এবং ইএফ রেখাটা কিন্তু পরস্পর লম্ব। তাহলে ওসি রেখা এবং ইএফ রেখা কি এখানে পরস্পর কিন্তু লম্ব হবে। তাহলে এখন এখানে যেহেতু এখানে লম্ব দূরত্ব দেওয়া আছে মূল বিন্দু থেকে, এই যে ইএফ রেখার উপর অঙ্কিত লম্ব তোমাদের হচ্ছে এই যে, তাহলে এইখানে ওসি রেখার যদি আমরা সমীকরণ বের করি, তাহলে ওসি রেখার সমীকরণ, এই দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ আমরা এমন করেও করতে পারি, মূল বিন্দুগামী, এটা কিন্তু ওসি মানে মূল বিন্দু, দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ দিয়েও করতে পারি, অন্যভাবেও করতে পারি। তা তোমরা যদি দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ দিয়ে করো, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান মানে 2, এই যে এক্স ওয়ান মাইনাস এক্স টু মানে এখানে এই যে এক্স মাইনাস এক্স ওয়ান, এটা আমরা মনে করো এইটাকে আমরা বুঝলাম। তারপর এখানে দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে 2, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মানে 0। তো বা এখানে দেখো যে এখানে এক্স মাইনাস 2, এটারও হর 2 এটারও হর 2 বা চলে যাবে, তাহলে এক্স মাইনাস 2 এই যে ওয়াই মাইনাস 2। এখন উভয় পক্ষে কিন্তু -2 আছে, যেমন মনে করো -2টা যদি ডান পাশে নিয়ে আসি তাহলে এইখানে কি হবে, অতএব দেখো এখানে এক্স ওয়াইটা যদি বাম পাশে চলে আসে তাহলে এক্স মাইনাস ওয়াই, আর 2টা যদি বাম পাশে আসে +2 আর -2 কাটা যাবে, এক্স মাইনাস ওয়াই হবে শুধু। তাহলে আমরা ওসি রেখার সমীকরণ কিন্তু পাইলাম। তাহলে এখন এই যে ওসি রেখা, এই রেখার উপর লম্ব, এখন এই যে ওসি রেখা পাইলাম, এই রেখার উপর লম্ব, উপর এই যে লম্ব তোমাদের হচ্ছে ইএফ রেখার সমীকরণ, ইএফ রেখার সমীকরণ। তাই একটা রেখার লম্ব রেখা, কারণ এখানে কি বলছে, তো এইখানে যে তোমার ইএফ রেখাংশটা এক্স অক্ষকে ই আর ওয়াই অক্ষকে এফ বিন্দুতে ছেদ করে। এখন তোমাদের পরে যেটা বলছে, মূল বিন্দু থেকে ইএফ রেখার উপর তোমার হচ্ছে লম্ব হচ্ছে ওসি, এই লম্বটা হচ্ছে সি বিন্দুতে ছেদ করে। যেহেতু এটা হচ্ছে লম্ব, তাহলে এইটার সাথে কি এটা রেখার লম্ব, তাহলে ওসি রেখার সাথে ইএফ রেখা কিন্তু লম্ব ভাবে অবস্থান করছে। তাহলে এখন যদি আমরা ওসি রেখার সমীকরণ পাইলাম, তাহলে ওসি রেখার সাথে এটা লম্ব, তাহলে ওসি রেখার উপর লম্ব ইএফ রেখার সমীকরণ। এখন এই রেখার লম্ব কি হবে, এক্স এর সহগ যাবে ওয়াই এর কাছে, ওয়াই এর সহগ যাবে এক্স এর কাছে, এটা দুইটার সহগ তো 1, তাহলে এখানে এক্স আর ওয়াই এ থাকবে, যেহেতু মাইনাস আছে এখানে প্লাস হবে,
তার সাথে একটা আমাদের ধ্রুবক যোগ দিতে হবে এত। এখন যা কত বিন্দুগামী বলছে, যে এটা যেহেতু এই যে সি বিন্দু, তাহলে ওই বিন্দুটা দিয়েই যাবে, যা এত বিন্দুগামী। এখন এই বিন্দু দিয়ে যদি যায় সি বিন্দু দিয়ে, তাহলে বিন্দুটার দ্বারা সিদ্ধ হবে। এক্স এর পরিবর্তে 2y এর পরিবর্তে 2 দিব, এখান থেকে আমরা কে এর মান পাবো 2 এখানে 4 হচ্ছে, তাহলে কে ইকুয়াল কি হচ্ছে -4। এখন কে এর মান -4 হলে 1 নাম্বার সমীকরণে যদি বসাই, কে ইকুয়াল এই যে -4 হলে, কে ইকুয়াল -4 হলে 1 নাম্বার সমীকরণ থেকে আমরা কি পাবো, যে x প্লাস এই যে y এই যে -4 ইকুয়াল 0, বা এখানে কি হচ্ছে এই যে x প্লাস y ইকুয়াল হচ্ছে 4। এখন 4টাকে যদি আমরা প্রত্যেকটা পদকে যদি 4 দ্বারা ভাগ দেই, 4 দ্বারা যদি ভাগ দেই, তাহলে এটা কি হবে, এই যে x/4 প্লাস এই যে y/4 ইকুয়াল হচ্ছে 1। তাহলে দেখো ই বিন্দুর স্থানাঙ্ক কি হবে, দেখো অতএব তোমাদের এই যে ই বিন্দু x অক্ষের ছেদাংশ তাহলে 4, তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক, যে ই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার 4,0, আর এখানে তোমার এফ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,4। তাহলে আমরা কিন্তু দুইটা বিন্দু পেয়ে গেলাম। ই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তাহলে তোমার এই যে 4,0, আর এখানে তোমাদের হচ্ছে 0, এই যে 4। এখন যেটা বিষয়, এইখানে তোমাদের এইখানে যেটা দেওয়া আছে, যে যেহেতু তোমরা দেখো এই যে যেহেতু, তারপর তোমরা নিচে লিখবে যে যেহেতু এখানে দেওয়া আছে এই যে পিই অনুপাত তোমাদের হচ্ছে পিএফ ইকুয়াল হচ্ছে 2:1, তার মানে এই যে ইপি আর পিএফ 2:1 মানে কি, এখানে পি বিন্দুটা ইএফ কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে অন্তর্বিভক্ত সূত্র আমরা পারি, অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, অন্তর্বিভক্ত সূত্র তোমরা একটু মনে করার চেষ্টা করো। এখানে 2:1, তার মানে 2 গুণ হবে, এখানে যখন আমরা ভুজ নির্ণয় করব 2 গুণ হবে 0-র সাথে, আর 1 গুণ হবে এই 4 এর সাথে। 2 গুণ হবে 0-র সাথে মানে 0, আর 1 গুণ হবে 4 এর সাথে মানে 4, আর নিচে হবে 2 + 1, হরেতে তো 2 + 1 অন্তর্বিভক্তের ক্ষেত্রে যোগ হয়। তাহলে আবার কোটি যখন নির্ণয় করব 2 গুণ হবে 4 এর সাথে, 2 গুণ হবে 4 এর সাথে 4 × 2 = 8, আবার 1 গুণ হবে এখানে 0-র সাথে, তোমরা অন্তর্বিভক্ত সূত্র এগুলো জানো। তাহলে এখানে কি হচ্ছে 4 নিচে 3, তাহলে এটা হচ্ছে তোমার এই যে 4/3, আর এখানে কত 8/3, এই যে 8/3, তাহলে এটা কি হচ্ছে তোমার এই যে 4/3, হচ্ছে 8/3। আমরা কিন্তু পি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম। এখন আমাদের ওপি রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তা ওপি রেখার সমীকরণ কি হবে, এটা কিন্তু মূল বিন্দুগামী, যে ওপি রেখার সমীকরণ এটা আগের মতোই। তাহলে ওপি রেখার সমীকরণ আমরা ঢাল দিয়েও এমন করে করতে পারি। মূল বিন্দুগামী রেখার সমীকরণ আমরা জানি y = mx, তোমরা এটা জানো। এখানে দেখো একটু y = এই যে mx, এই যে y = mx আমরা জানি মূল বিন্দুগামী। তাহলে y = m, m বলতে ঢাল, ঢাল বলতে কি কোটি দ্বয়ের অন্তর, মানে এখানে ওই যে 8/3 থেকে 0 বিয়োগ, আবার তোমাদের হচ্ছে 4/3 থেকে 0 বিয়োগ, এটা হচ্ছে ঢাল ইনটু হচ্ছে x, ঢাল ইনটু হচ্ছে x। এখন এটা যদি হিসাব করো, দুইটার হর হচ্ছে 3, তাহলে দুইটার হর 3 হলে 3 গুলো বাদ যাবে, আর 8/4 হবে মানে 2 হবে। অতএব তাহলে কি y = তোমাদের এই যে 2x হয়ে গেল। এটাই কিন্তু তোমাদের ওপি রেখার সমীকরণ চলে আসলো। তাহলে এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে এই 8 নাম্বার গ্রুপের যে সর্বশেষ অঙ্ক 34 নাম্বার, এই অঙ্কটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তোমরা এবার দেখো, এখানে আমরা 9 নাম্বার গ্রুপের এখানে অন্তর্ভুক্ত কোণের সূত্র প্রয়োগ করে সলেখার সমীকরণ নির্ণয়, এখানে অন্তর্ভুক্ত কোণের আমরা সূত্র প্রয়োগ করে সলেখার সমীকরণ নির্ণয় করব। এখানে যে সূত্রগুলো প্রয়োগ হবে, আমরা কিন্তু 18 নাম্বার ক্লাসে এই সূত্রগুলো আলোচনা করছিলাম এখানে প্রথম দিকেই। তো যাই হোক, এখানে ওই সূত্রগুলো আবার একটু স্মরণ করে দিচ্ছি। এটা পূর্বের লেখা ছিল, যেহেতু 18 নাম্বার ক্লাসে আমরা করছি তাই এটা একটু তোমাদের স্মরণ করায় দিচ্ছি। তো অন্তর্ভুক্ত কোণ, এখানে দেখো দুটি অসমান্তরাল রেখার মধ্যবর্তী কোণ, এটা মনে করো x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ।
এইখানে এই যে তোমাদের এবি এবং সিডি দুইটা হচ্ছে অসমান্তরাল রেখা। এবি রেখা হচ্ছে ওয়াই ইকুয়াল এম ওয়ান এক্স প্লাস সি, আর সিডি রেখা হচ্ছে ওয়াই ইকুয়াল এম টু এক্স প্লাস সি। এখন এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ, তো এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ দেখো, এই এবি রেখা এবং সিডি রেখা এই দুইটার অন্তর্ভুক্ত কোণ আমরা ধরলাম এই যে থিটা, এই যে থিটা। এখন এখানে আসলে দুই ধরনের কোণ হয়, এইটা থিটা হলে তোমাদের এই যে এইটাও থিটা হয়। এখন এইটা থিটা হলে এইটা আবার দেখো, এটা হচ্ছে তোমার পুরোটা 180 থেকে এটা হবে, আবার এটা এটা আবার 180 থেকে, তাহলে এটা কিন্তু হয়ে গেছে এখানে সূক্ষ্মকোণ। তাহলে এটা কোণ হবে তোমাদের স্থূলকোণ। যাই হোক, এইখানে যেটা বিষয় যে প্রথম রেখা আছে y ইকুয়াল m1x, তাহলে প্রথম যে রেখাটা আছে এই রেখার ঢাল এখানে দেখো y ইকুয়াল m1x, x এর সবটা ঢাল। তাহলে এখানে প্রথম রেখার ঢাল কি হচ্ছে, প্রথম রেখার ঢাল হচ্ছে এই যে m1, আর দ্বিতীয় রেখা y ইকুয়াল m2x প্লাস c আছে, দ্বিতীয় রেখার ঢাল হচ্ছে m2। এখন যেটা বিষয় এই যে এইটা হচ্ছে তোমার এটা কিন্তু দেখো, এটা যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি, যে এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে থিটা টু এবং থিটা, তাহলে এই প্রথম রেখাটা x অক্ষের সাথে থিটা ওয়ান, দ্বিতীয় রেখাটা x অক্ষের সাথে থিটা টু কোণ উৎপন্ন করছে। তাহলে এখানে যদি একটা ত্রিভুজ কল্পনা করি, এই ত্রিভুজের ক্ষেত্রে থিটা ওয়ানটা কিন্তু বহিস্থ কোণ। আমরা জানি বহিস্থ কোণ বিপরীত দুইটা অন্তস্থ কোণের সমষ্টির সমান, মানে থিটা টু প্লাস থিটা, তাহলে থিটা টু প্লাস থিটা ইকুয়াল থিটা ওয়ান। তাহলে এখান থেকে যদি থিটা টুটা আমরা ডান পাশে নিয়ে যাই, থিটা ইকুয়াল হচ্ছে থিটা ওয়ান মাইনাস থিটা টু, হলো থিটা ওয়ান মাইনাস থিটা টু। তার মানে এই যে দুইটা অন্তর্ভুক্ত কোণ থিটা ইকুয়াল হচ্ছে থিটা ওয়ান মাইনাস থিটা টু। মনে করলাম যে এখানে থিটা ওয়ান কোণটা বড়, থিটা টু কোণটা ছোট। তাহলে এক্ষেত্রে এই থিটার এটা যদি উভয় পক্ষে আমরা টেন নিই, তাহলে টেন যদি নেই এই থিটা এবং থিটা ওয়ান মাইনাস থিটা টু এই দুইটা উভয় পক্ষে যদি টেন নিই, তাহলে এখানে টেন এ মাইনাস বি সূত্র হবে, টেন এ মাইনাস টেন বি ওয়ান প্লাস টেন এ টেন বি। টেন এ বলতে থিটা ওয়ান মাইনাস টেন বি বলতে থিটা টু টেন থিটা টু, ওয়ান প্লাস টেন থিটা ওয়ান টেন থিটা টু। এখানে টেন থিটা ওয়ান বলতে এম ওয়ান, মাইনাস টেন থিটা টু বলতে এখানে তো এম টু দ্বিতীয় রেখার ঢাল, এখানে প্রথম রেখার ঢাল দ্বিতীয় রেখার ঢাল, এখানে এই যে চলে আসলো। তাহলে এইখানে কি আসলো, টেন থিটা ইকুয়াল হচ্ছে যে এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু। এটা হচ্ছে সূক্ষ্ম কোণের ক্ষেত্রে, এটা সূক্ষ্ম কোণ। এখন কথা হচ্ছে, এবার যদি মনে করো থিটা টুটা বড় হয়, যে থিটা ওয়ান হচ্ছে থিটা টুটা বড়, তাহলে থিটা ইকুয়াল কি হবে, থিটা টু মাইনাস কিন্তু থিটা ওয়ান। এখন যদি এখানে থিটা ওয়ানটা আমরা প্রথমে নিই, থিটা টু পিছনে নিই, তাহলে এই ক্ষেত্রে কি হবে, সামনে একটা মাইনাস আসবে। তাহলে সামনে একটা মাইনাস, উভয় পক্ষে যদি আমরা টেন নিই এখানে মাইনাস আসবে। তাহলে এখানে টেন এ মাইনাস বি আবার সূত্র প্রয়োগ করলাম, এখানে সামনে একটা মাইনাস আসলো। তার মানে টেন থিটা ইকুয়াল এখানে প্লাসও হয় মাইনাসও হয়। সূক্ষ্ম কোণের ক্ষেত্রে এটা প্লাস হবে, কারণ সূক্ষ্ম কোণের ঢাল আমরা জানি ধনাত্মক, এবং স্থূল কোণের ঢাল হয় ঋণাত্মক, তাহলে স্থূল কোণের ক্ষেত্রে ঋণাত্মক। কিন্তু এখানে যদি কোনো সূক্ষ্ম কোণ স্থূল কোণ উল্লেখ না থাকে, তাহলে এখানে টেন থিটা ইকুয়াল প্লাস মাইনাস এম ওয়ান মাইনাস এম টু বাই হচ্ছে ওয়ান প্লাস এম ওয়ান এম টু। তাহলে এই সূত্রের আলোকে কিন্তু আমরা এখন এই অঙ্কগুলো করব। তাহলে যাই হোক, এই সূত্রটা তোমরা আগেই জানছো। এই সূত্রের আলোকে এখন আমাদের কি করতে হবে, এই অঙ্ক করতে হবে। এই অঙ্কগুলো অনেক মজার, দুই একটা অঙ্ক করলেই এখানে সম্পূর্ণ অঙ্কগুলো হয়ে যাবে। তোমরা এবার এখানে 9 নাম্বার গ্রুপের এখানে অঙ্কগুলো দেখো। এখানে 9 নাম্বার গ্রুপে 35 থেকে 44 পর্যন্ত আছে, অনেকগুলো কিন্তু অঙ্ক আছে, 10টি অঙ্ক এখানে আছে তোমাদের। তো এইখানে 9 নাম্বার গ্রুপে প্রথম যে অঙ্ক, এখানে 35 নাম্বার এই অঙ্কটা দেখো কি বলছে, এইরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এখানে 6,7 বিন্দুগামী। তাহলে এইরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 6,7 বিন্দুগামী, এবং তোমাদের হচ্ছে কি হচ্ছে 3x প্লাস 4y প্লাস এই যে 11 এর সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন একটু চিত্রের আলোকে দেখো, মনে করো এই যে 3x প্লাস 4y ইকুয়াল হচ্ছে 11, এই যে এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এখন এই রেখার সাথে 45 ডিগ্রি আসলে ধনাত্মক দিকে নাকি ঋণাত্মক দিকে সেটা তো উল্লেখ নাই। তাহলে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং সেটা কত বিন্দুগামী, 6,7 বিন্দুগামী। মনে করো এখানে এই রেখাটা হচ্ছে এটা, এখন এটার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং এত বিন্দুগামী রেখার সমীকরণ আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে যে রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে একটা বিন্দুগামী হলে আমরা জানি সরলরেখার সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে দুইটা বিন্দু লাগে, অথবা একটা বিন্দু আর একটা ঢাল লাগে। তাহলে ধরে নিলাম এই যে 6,7 বিন্দুগামী এইটা রেখার হচ্ছে ঢাল এম, তাহলে এইটা ঢাল হচ্ছে কি দিলাম এম। তাহলে মনে করি এই যে 6,7 বিন্দুগামী এবং এম ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ,
তাহলে এত বিন্দুগামী এবং এম ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ আমরা কি জানি, ওয়াই মাইনাস এই যে ওয়াই ওয়ান, তারপর আমরা কি দিই এখানে ঢাল ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এই যে 6 হলো, এটা 1 নাম্বার দিলাম। এখন যেখানে এই যে রেখার যে ঢালটা হলো, যেখানে এই যে এম ওয়ান ইকুয়াল মনে করো আমরা এম ধরলাম, যেখানে এম ওয়ান ইকুয়াল এই যে এম আমরা ধরি, এটা ধরে নিলাম। এখন আবার এখানে যে একটা রেখার সমীকরণ দেওয়া আছে, এই রেখার আবার ঢাল আমরা বের করব। এখানে যে রেখাটা দেওয়া আছে প্রদত্ত, যে সমীকরণটা দেওয়া আছে প্রদত্ত, কি এখানে সমীকরণ দেওয়া আছে দেখো, তাহলে প্রদত্ত সমীকরণ হতে আবার এখানে তোমাদের দেওয়া আছে যে 3x প্লাস এই যে 4y ইকুয়াল হচ্ছে 11, বা এখানে দেখো যে আমরা এই যে 4y মাইনাস এই যে 3x প্লাস এই যে 11, তো অতএব এখানে y ইকুয়াল তাহলে কি হবে, তাহলে মাইনাস এই যে 3/4x প্লাস এই যে 11/4 হচ্ছে। তাহলে কোনো একটা রেখার সমীকরণ থেকে যদি আমরা ঢাল নির্ণয় করতে চাই, তাহলে y ইকুয়াল আকারে কিন্তু আনতে হবে x এর সহগটা ঢাল। তাহলে যেখানে এই যে যেখানে ঢাল, তাহলে ঢাল কি হবে এখানে, এটা যে ঢাল, এইটা ঢাল যদি আমরা m2 লিখি, তাহলে x এর সহগ হচ্ছে মাইনাস এই যে 3/4, এটা ঢাল পাইলাম। তাহলে প্রথম যে রেখাটা এখানে যেটা বিষয় যে বিন্দুগামী বলছে, ওইটা একটা কিন্তু ঢাল দিয়ে আমাদের ধরে নিতে হবে। মনে করি এখানে এত বিন্দুগামী এবং এম ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ আমরা লিখবো, যেখানে এম ওয়ান ইকুয়াল আমরা এমটা ধরবো। এখন আরেকটা রেখার কিন্তু এখানে সমীকরণ দেওয়া থাকবে, ওই রেখার সমীকরণ থেকে আমরা একটা ঢাল নির্ণয় করব। এটা খুব সহজ, ওয়াই ইকুয়াল আনতে হবে, এক্স এর সহগটা হচ্ছে ঢাল, তো এখানে ঢাল হচ্ছে মাইনাস 3/4 হলো। এখন আমরা জানি যে সূত্রটা, আমরা এখানে কি জানি, তা আমরা জানি ওই যে টেন থিটা ইকুয়াল এই যে টেন থিটা ইকুয়াল কি আমরা জানি যে প্লাস মাইনাস এই যে m1 মাইনাস m2 আর 1 প্লাস এই যে m1 m2। তাহলে এখানে টেন থিটা কি হচ্ছে, এখানে 45 ডিগ্রি বলছে, এখানে থিটার জায়গায় আমরা 45 ডিগ্রি দিলাম। এখানে প্লাস মাইনাস m1 বলতে তো এখানে m2 হচ্ছে মাইনাস 3/4, মাইনাস মাইনাসে প্লাস এই যে 3/4 দিলাম। এখানে 1 প্লাস m1 বলতে তো এখানে m2 বলতে মাইনাস এই যে 3/4 হলো। এখন দেখো এটাকে যদি আমরা একটু লসাগু করে নিই, যাই হোক এটা যদি আমরা হিসাব করি, 45 ডিগ্রির মান কিন্তু 1, তারপর এখানে প্লাস মাইনাস, এখানে 4টা যদি লসাগু করি তাহলে হচ্ছে 4m প্লাস 3 হবে। আবার এখানেও কিন্তু হরেতে 4, এটা যদি লসাগু করি এই যে 4, 1 এর সাথে 4 গুণ হয়ে 4 হচ্ছে, মাইনাসটা সামনে আসলো এই যে 3m, দুইটার হর হচ্ছে 4 হবে, যার কারণে 4টা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এইখানে বিষয়, এখন প্লাস চিহ্ন নিয়ে আমরা একটা m এর মান পাবো, মাইনাস চিহ্ন নিয়ে কিন্তু m এর মান পাবো। তাহলে প্লাস চিহ্ন নিয়ে আমরা যদি প্লাস চিহ্ন নিই, তাহলে 1 ইকুয়াল দেখো যে 4m প্লাস এই যে 3, আর এখানে 4 মাইনাস এই যে 3m, এইখানে 4m মাইনাস 3 ইকুয়াল এটা হবে। বা এখানে দেখো এই যে 4m প্লাস 3, ধনাত্মকটা আমরা সামনে নিলাম, 4 মাইনাস 3m, আমরা যদি আর আর গুণ করি তাহলে এইখানে 3m যদি সামনে আসে, এটা হবে 4m আর 3m হচ্ছে 7m। এখানে 3টা যদি ডান পাশে যায়, 4 মাইনাস 3 মানে কি এখানে হয়ে গেল তোমার 1। তাহলে অতএব এখানে কি আসতেছে, অতএব দেখো এখানে m ইকুয়াল হচ্ছে যে 1/7, m এর মান একটা পাইলাম। তারপরে এখানে আবার কাজ, এইখান থেকে এখন পরে আবার আমরা এখানে যাচ্ছি, তোমরা নিচে লিখবে যে এইখানে আবার মাইনাস চিহ্ন নিয়ে, তাই মাইনাস চিহ্ন নিয়ে আমরা কিন্তু আরেকটা m এর মান পাবো। তাহলে মাইনাস চিহ্ন যদি নিই তাহলে 1, এখানে মাইনাস এই যে 4m প্লাস তোমাদের 3, আর এখানে হরে আছে 4 মাইনাস এই যে 3m, এইটাই এখান থেকে এই যে আমরা এখানে কি করলো, এখানে মাইনাস চিহ্ন নিলাম আর কি। তো এখন আর যদি গুণ করি এখানে, তাহলে কি হবে, এই যে 4 মাইনাস তোমাদের 3m, মাইনাসটা যদি 4m প্লাস 3 এর সাথে গুণ হয়, মাইনাস এই যে 4m আর মাইনাস হচ্ছে এটা 3। তো এখন এই 4m যদি এটা আমরা ডান পাশে নিয়ে আসি, তাহলে এইখানে প্লাস 4m মাইনাস তোমাদের 3m আছে বাম পাশে যদি নিয়ে আসি, 4m টাকে বাম পাশে আনলে প্লাস হয়ে যাবে। আর এইখানে মাইনাস 3, 4টা প্লাস 4টা এখানে ডান পাশে গেলে মাইনাস 4 হচ্ছে,
প্লাস 4m থেকে 3m বাদ দিলে এখানে m হবে, তাহলে m এইখানে -7, অতএব m ইকুয়াল তাহলে কি হলো, এই যে -7। তাহলে m এর দুইটা মান পাইলাম। এখন m এর যে আমরা দুইটা মান পাইলাম, এই দুইটা মান কিন্তু 1 নম্বর সমীকরণে বসালেই হয়ে যাবে, উত্তর দুইটা আমাদের আসবে। তাহলে এইখানে m ইকুয়াল এই যে 1/7 হলে, তাহলে এইখানে 1 নম্বর সমীকরণ m ইকুয়াল 1/7 হলে, তাহলে y - 7 ইকুয়াল হচ্ছে m এর মান তো 1/7, এই যে x - 6। এখন এটা গুণ করে দেখো, 7টা যদি এখানে গুণ হয় যে 7y 7 7 এখানে 49 আর x - 6। এখন মনে করো এগুলো সবগুলো ডান পাশে চলে যাচ্ছে, মনে করো ভাবলাম যে ডান পাশে যাবে, তাহলে x এখানে 7y ডান পাশে গেলে -7y, এখন 49 যদি ডান পাশে যায় এখানে কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে 49 থেকে 6 বাদ দিলে কি হবে, এখানে 43 হয়ে যাবে। 49 থেকে 6 বাদ দিলে কত, এখানে তোমাদের এই যে 43 আসবে, এই যে 43 ইকুয়াল হচ্ছে 0। আমরা এটা কিন্তু একটা অ্যান্সার পাইলাম। আবার m ইকুয়াল এবং বা আবার লিখতে পারি, আবার তোমাদের হচ্ছে m ইকুয়াল কত যেন -7 হলে, তাহলে m এর মান -7 যে আছে এটা 1 নাম্বার সমীকরণে বসাবো। m ইকুয়াল -7 হলে কি হবে, এখানে দেখো, তাই y -7, এখানে -7 ইন্টু x -6, বা এখানে তাহলে কি হচ্ছে দেখো, এইখানে তোমাদের হচ্ছে -7x, এই যে y -7 -7x মাইনাস মাইনাসে প্লাস 6 সাথে এখানে 42 হয়। এখন এটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে 7x প্লাস এই যে y 42, এটা কিন্তু বাম পাশে আসলে মাইনাস 42 আর সাথে কত, এখানে এই যে 49 ইকুয়াল হচ্ছে 0। এটা অ্যান্সার হয়ে গেল। দেখো শিক্ষার্থী বন্ধুরা, খুব কিন্তু সহজ আছে, এই অঙ্কটা যদি বুঝতে পারো অনেকগুলো অঙ্কই হয়ে যাবে, এগুলো আমার করে দিতে হবে না, তোমরা নিজে নিজে করতে পারবে। দুই একটা অঙ্ক করে দিলে তোমরা সব অঙ্কগুলো করতে পারবে। তাহলে এখানে যেটা বিষয় যে একটা বিন্দুগামী ওরা বলবে, তোমরা একটু প্রশ্নটা লক্ষ্য করে এরূপ সলেখার সমীকরণ নির্ণয় করো যা হচ্ছে 6,7 বিন্দুগামী 6,7 এবং এত রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখানে তোমাদের খালি এত বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ লিখতে হবে। এরকম করে লিখবা, যেটা m1 ইকুয়াল এই ঢালটা ধরবা, আরেকটা রেখার যে সমীকরণ দেওয়া থাকবে ওখান থেকে তোমরা আবার ঢাল নির্ণয় করবা, ওইটা m2 ধরবা। ওই tan থিটার যে সূত্রটা আছে যে ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, এইখানে থিটার মানটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা তো বলে দিবে, ওই কোণটা এখানে তোমরা বসাবে আর এখানে ঢাল দুইটা বসায় দিবে। এখান থেকে প্লাস চিহ্ন নিয়ে একটা m এর মান পাওয়া যাবে, একটা মাইনাস চিহ্ন নিয়ে কিন্তু m এর মান পাওয়া যাবে। এই দুইটা ঢালের মধ্যে একটা ধনাত্মক আসবে, একটা কিন্তু ঋণাত্মক আসবে। যেহেতু এখানে সূক্ষ্মকোণ স্থূলকোণ কোনো কিছুই বলেনি, যার কারণে সূক্ষ্মকোণের বললে ধনাত্মক নিতে হবে, স্থূলকোণের বলতে এখানে ঋণাত্মক নিতে হবে। এখানে যেহেতু কোনো কোণের কথা উল্লেখ নাই, তার জন্য একটা প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন এখানে দুইটা নিয়েই m এর মান বসায় আমরা কিন্তু এখানে দুইটা সমীকরণ পাবো। তোমরা এবার 36 নাম্বার এখানে দেখো, এখানে 36 নাম্বার কি বলছে, এই x - 2y, এখানে 36 নাম্বার তোমরা দেখো 36, তাহলে 36 নাম্বার কি বলছে যে x - 2y প্লাস 1 এত রেখার সহিত 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং 1,2 বিন্দু দিয়ে যায়, এরূপ দুইটি সলেখার সমীকরণ। তাহলে এখানে থিটার মান 45 আর 1,2, এর আগের অঙ্কটা ছিল 6,7, এখানে 1,2 আর কিছুই না। তা আশা করি তোমরা পাবে। এখানে 37 নাম্বার দেখো, 37 আবার কি বলছে তোমাদের, 37 বলছে এখানে দুইটি সলেখার সমীকরণ নির্ণয় করো যা 5,4 বিন্দুগামী এবং এখানে 5x প্লাস 9y ইকুয়াল 27 সলেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, একই ব্যাপার, ওই রেখার সমীকরণ থেকে ঢাল নির্ণয় করবে। তা আবার এখানে বিন্দুতে একই। 38 নাম্বার তোমরা দেখো দুইটি সলেখা, 38 নাম্বার এখানে কি বলছে, দুইটি সলেখা 3,4 বিন্দু দিয়ে যায়, x - y প্লাস 4 ইকুয়াল 0 রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, রেখা দুটির সমীকরণ নির্ণয় করো। এখানে এটাও তোমাদের একই ব্যাপার, কোনো ব্যাপার না, খুব সহজে এখানে করতে পারবে। এইখানে তারপর দেখো 39 নাম্বার, দুইটি সলেখা 6,7 বিন্দু দিয়ে যায়। 39 নাম্বার তোমরা দেখো এখানে কি বলছে, দুইটি সলেখা 6,7 বিন্দু দিয়ে যায়। তারপর যেটা কি বলছে, তারা হচ্ছে এখানে কি
যে এক্স প্লাস এইখানে এক্স রুট থ্রি ইকুয়াল ওয়ান রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ওই রেখার তোমরা যদি ঢাল বের করো মাইনাস রুট থ্রি আসবে 39 নম্বরে, ঢাল হবে মাইনাস রুট থ্রি, আর এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা তোমরা পাবে। এখানে 40 নাম্বার দেখো, 40 নাম্বার কি বলছে যে দুইটি সরলরেখা মূল বিন্দু দিয়ে যায়, এখানে কিন্তু মূল বিন্দু দিয়ে যায়, আর এখানে এত রেখার সাথে এত কোণ উৎপন্ন করে, রেখা দুটির সমীকরণ নির্ণয় করো। মূল বিন্দু দিয়ে যায় 40 নাম্বারের বিষয়টা। 40 দেখো, মূল বিন্দু দিয়ে যায়, তোমরা মূল বিন্দুগামী রেখার সমীকরণ আমরা কি জানি, দেখো মূল বিন্দুগামী রেখার সমীকরণ y ইকুয়াল হচ্ছে mx, তাহলে এইটা তোমরা 1 নাম্বার দিলা, যেখানে ঢাল, তাহলে মূল বিন্দুগামী রেখার সমীকরণ y ইকুয়াল mx জানি, এটা ঢাল m1 ইকুয়াল m ধরলা। তারপর যেটা বিষয়, এখানে আরেকটা রেখার যে সমীকরণ দেওয়া আছে, কি দেওয়া আছে, এই যে 3y ইকুয়াল হচ্ছে এই যে 2x, তাহলে y ইকুয়াল কি 2/3x, তাহলে এটার ঢাল কি হবে, এটা ঢাল তোমরা যদি m2 ধরেন 2/3 হলো, তাহলে প্রথমটা ঢাল m1 ইকুয়াল m, এইটা m2 ইকুয়াল 3/2। পরে যেটা সূত্র tan থিটা ইকুয়াল আমরা জানি tan থিটা, এখন থিটার জায়গায় এখানে কোণের বিষয়টা যেটা দেওয়া আছে tan ইনভার্স, তাহলে থিটার জায়গায় আছে tan ইনভার্স, এই যে হাফ দেওয়া আছে, তাহলে থিটার জায়গায় এত কোণ উৎপন্ন করে বলছে, তাহলে tan থিটা, থিটার জায়গায় tan ইনভার্স হাফ দিব, তারপর এখানে প্লাস মাইনাস এই যে m1 মাইনাস m2 আর 1 প্লাস তোমাদের m1 m2, এখানে tan আর tan ইনভার্স এটা কিন্তু বাদ যাবে, এখানে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতের নিয়ম অনুসারে tan আর tan ইনভার্স বাদ যায়, এখানে শুধু তোমাদের হাফ থাকবে, হাফ থাকবে। এখন প্লাস মাইনাস দেখো, এখানে m1 বলতে m আর m2 বলতে কি 2/3, আর এখানে 1 প্লাস m1 বলতে m, m2 বলতে হচ্ছে এই যে 2/3। এখন এখানে প্লাস চিহ্ন নিয়ে একটা m এর মান পাবো, আবার মাইনাস চিহ্ন নিয়ে একটা m এর মান পাবো। এখন এই মানটা তোমাদের কি এই যে 1 নাম্বার সমীকরণে বসালে হয়ে যাবে। তাই আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে 40 নাম্বার এই অঙ্ক পর্যন্ত অনেক সুন্দরভাবে করতে পারবে। তোমরা এবার 41 নাম্বার এই অঙ্কটা দেখো, এখানে কি বলছে 41 নাম্বার, যে ধনাত্মক ঢাল বিশিষ্ট এইরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 0,0 বিন্দুগামী এবং y ইকুয়াল -2x সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা বলছে। তো যাই হোক, এখানে মূল বিন্দুগামী রেখার সমীকরণ আমরা কি জানি, যে y ইকুয়াল, তোমরা এখানে লক্ষ্য করো যে y ইকুয়াল আমরা জানি এই যে mx মূল বিন্দুগামী রেখার সমীকরণ, যেখানে ঢাল তো আমরা দিব এই যে যেখানে যেখানে এই যে m1 ইকুয়াল হচ্ছে m1 ইকুয়াল হচ্ছে m, তারপর এখানে y ইকুয়াল 2x, এই যে y ইকুয়াল হচ্ছে -2x এর রেখার ঢাল, এই যে এত রেখার ঢাল, এইটা তোমাদের হচ্ছে m2, তাহলে m2 ইকুয়াল কি, এখানে এই রেখার ঢাল হচ্ছে তোমাদের কি হবে, তাহলে এই রেখার ঢাল হবে তোমাদের হচ্ছে -2, তাহলে এখানে যে মূল বিন্দুগামী রেখার সমীকরণ আমরা জানি y ইকুয়াল mx, এটা তোমরা লিখবে যে মূল বিন্দুগামী রেখার সমীকরণ y ইকুয়াল mx, যেখানে m1 ইকুয়াল m, এবং তোমাদের হচ্ছে এই যে এত রেখার ঢাল y ইকুয়াল -2x রেখার ঢাল m2 ইকুয়াল হচ্ছে -2, এটা হয়ে গেল। এখন ধনাত্মক ঢাল বিশিষ্ট যেটা বিষয়, ওই যে আমরা এইটা তো tan থিটা, tan হচ্ছে দেখো 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে বলছে, তা আমরা প্লাস মাইনাস দিব, আমরা তো জানি m1 মাইনাস এই যে m2, 1 প্লাস ওই যে m1 m2, যাই হোক এখানে m1 m2 এর মান বসাবো, tan 45 ডিগ্রির মান 1 বসাবো, তারপর প্লাস চিহ্ন নিয়ে একটা m এর মান বের করব, মাইনাস চিহ্ন নিয়ে একটা m এর মান বের করব। তোমরা যদি এখানে এই যে 35 নাম্বার অঙ্কটা দেখো, এখানে লক্ষ্য করো, আমরা কিন্তু এখানে এই যে 1 ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 4m প্লাস 3 বাই হচ্ছে 4m মাইনাস 3m আছে। এখন প্লাস চিহ্ন নিয়ে m এর একটা মান পাইলাম, মাইনাস চিহ্ন নিয়ে m এর একটা মান পাবো। এখানে m এর দুইটা মান পাবো, একটা ধনাত্মক পাবো, একটা ঋণাত্মক। আমাদের কিন্তু ধনাত্মক মান নিয়ে বের করতে বলছে। এখন একটা বিষয়, এখানে প্লাস চিহ্ন নিয়ে m এর মানটা কিন্তু প্লাস পাইলাম, আর মাইনাস চিহ্ন নিয়ে এখানে এই যে ঋণাত্মক পাইলাম। এখন কথা হচ্ছে সব ক্ষেত্রে যে একই হবে তা না, কিন্তু এখানে যখন ধনাত্মক চিহ্ন নিব তখন আমাদের m এর মানটা ঋণাত্মক আসতে পারে, ঋণাত্মক চিহ্ন নিলে আবার ধনাত্মক আসতে পারে, এটা নির্দিষ্ট করে কিন্তু বলা যাবে না। যার কারণে আমাদের কি করতে হবে, এখানে ধনাত্মক চিহ্ন নিয়ে আবার m এর মান বের করতে হবে, ঋণাত্মক চিহ্ন নিয়ে আবার m এর মান বের করতে হবে, বের করার পরে একটা মান ধনাত্মক আসবে, একটা ঋণাত্মক আসবে, শুধু ধনাত্মক মানটা নিয়ে আমাদের সমীকরণটা গঠন করবে। তো
তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। এখানে m এর দুইটা মান আসবে, একটা ধনাত্মক এবং ঋণাত্মক। তোমরা ধনাত্মক মানটা যেটা আসবে ওই মানটা এখানে বসায় দিয়ে তোমরা রেখার সমীকরণটা পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার 42 নাম্বার এই অঙ্কটা দেখো। এখানে বলছে যে দুইটি সরলরেখা -1,2 বিন্দুগামী, দুইটা সরলরেখা -1,2 বিন্দুগামী এবং এখানে বলছে যে এ হচ্ছে -4,0, বি হচ্ছে 3,0। বিন্দুগামী রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে রেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। এখন দেখো এ বিন্দু হচ্ছে -4,0 আর বি বিন্দু হচ্ছে 0,3। এই দুইটা বিন্দু সংযোগ রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং -1,2 বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। যে -1,2 বিন্দুগামী এর ঢাল ধরলাম আমরা হচ্ছে m, এই যে ঢাল ধরলাম হচ্ছে এই যে m। তাহলে এইখানে যেটা বিষয় যে আমরা আগের মতো যে -1,2 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। তাহলে -1,2 বিন্দুগামী m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ কি y y1 বলতে 2, এখানে ঢাল দিব, তারপর x x1 মাইনাস এখানে কি হবে +1। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। তো যেখানে আমরা কি লিখবো, যেখানে তোমাদের এই যে m1 ইকুয়াল হচ্ছে এই যে m, এটা আমরা ধরলাম যে এই ঢাল m1 ধরলাম। এখন পরে যেটা বিষয়, এর আগের যতগুলো অঙ্ক ছিল এখানে 41 নাম্বার পর্যন্ত ওখানে কিন্তু রেখার সমীকরণটা দেওয়া ছিল, কিন্তু এখানে রেখা নাই, দুইটা বিন্দুগামী কথা বলছে। তো এই বি বিন্দুগামী কিন্তু ঢাল আমরা সরাসরি বের করতে পারি। এই যে এ বি রেখার ঢাল ঢাল আমরা বের করতে পারি। এ বি রেখার ঢাল কি হবে, কোটি দৈর্ঘ্য অন্তর ভাগ ভুজ দৈর্ঘ্য অন্তর। কোটি দৈর্ঘ্য অন্তর তাহলে কি হবে, এই যে 3 - 0, 3 - 0 আবার 0 0 -4। এখন এখানে 3 মাইনাস এই যে +4, 3/4। তাহলে এ বি রেখার ঢাল আমরা পাইলাম, এই যে এ বি রেখার ঢাল হচ্ছে 3/4। এ বি রেখার ঢাল আমরা এটা পাইলাম। এখন তোমাদের দেখো এখন দুইটা তো কিন্তু ঢাল হয়ে গেল। এখন আগের নিয়মেই এই যে tan থিটা ইকুয়াল, এই যে tan থিটা ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস এই যে m1 মাইনাস এই যে m2 1 প্লাস তোমাদের m1 এই যে m2। তো বা এখানে দেখো tan থিটা বলতে এখানে তো 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান তো আমরা জানি 1, m1 বলতে m আর m2 বলতে তো এখানে 3/4। 1 প্লাস m1 বলতে m, m2 বলতে হচ্ছে এখানে 3/4। তো এখন tan 45 ডিগ্রির মান 1, তারপর এখানে যেটা বিষয় প্লাস চিহ্ন নিয়ে আমরা একটা m এর মান বের করব। এখানে 35 নাম্বার অঙ্কের মতো আবার মাইনাস চিহ্ন নিয়ে আমরা একটা m এর মান বের করব। দুইটা m এর মান আসবে, m এর দুইটা মান 1 নং সমীকরণে বসায় দুইটা সমীকরণ পাবো। তাহলে এই আশা করি তোমরা এটা নিজে করতে পারবে। তারপর 43 দেখো, 43 আবার এই যে 43 এখানে কিছু না। 43 নাম্বার দেখো, এখানে তোমাদের কি বলছে 1, -1 বিন্দুগামী এবং এখানে এ বলছে 3, -1, বি হচ্ছে -1,5 বিন্দুদের সংযোগ রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক এইটা তোমাদের 42 এর অনুরূপ। 43 তাহলে কি 42 এর কি অনুরূপ। তাহলে এখানে অনুরূপ এই দুইটা বিন্দুর সংযোগ রেখার, তারা এখানে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এই দুইটা বিন্দুর তোমরা শুধু ঢাল বের করে নিবে আর কিছুই না। তা ঢাল বের করলে আগের মতোই কিন্তু আমাদের হয়ে যাবে। তা আশা করি তোমরা এটা পারবে। তোমরা এবার এখানে দেখো যে 9 নাম্বার গ্রুপের সর্বশেষ অঙ্ক 44 নাম্বার এই অঙ্ক। এটা কি বলছে, এ বিন্দু একটা 1,2 শীর্ষ বিশিষ্ট বর্গের একটি কর্ণ। তাহলে এখানে 1,2 শীর্ষ বিশিষ্ট বর্গের একটি, এটা একটা শীর্ষবিন্দু, এ একটা শীর্ষবিন্দু, বর্গের একটা কর্ণ হচ্ছে তোমাদের হচ্ছে 3x - 4y, 3x - 4y - 6 = 0 হলে এ বিন্দুগামী বাহুদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। এ বিন্দুগামী বাহুদ্বয়ের সমীকরণ, মনে করো আমি এখানে এ বি ডি সি একটা, মনে করো এটা আমি বর্গ দিলাম। তো এটা একটা বর্গ, যে এইটা কর্ণটা মনে করো এই যে বিসি কর্ণ ধরলাম। বিসি কর্ণের সমীকরণ হচ্ছে 3x - এই যে 4y - 6 = 0। বিসি কর্ণের সমীকরণ, এটা যেহেতু বর্গ তাহলে এটা 90 ডিগ্রি, এটা তো 45 হবে। তা এখন এ বিন্দুগামী এই যে এ এত শীর্ষ বিশিষ্ট বর্গের একটা কর্ণ, এইটা একটা শীর্ষ 1,2। এখন বর্গের একটা কর্ণ হচ্ছে তোমাদের এই যে 3x - 4y - 6 = 0। এখন এ বিন্দুগামী বাহুদ্বয়, এ বিন্দুগামী বাহুদ্বয় বলতে এখানে তোমাদের হচ্ছে এই যে এ বি বাহু
আর এসি বাহু, এই দুইটা বাহুর আমাদের সমীকরণ, মানে এটা 45 কোণ উৎপন্ন করে। আগের মতো এখানে tan থিটা ইকুয়াল 45 হবে। তাহলে তোমাদের এটা যেটা বিষয় মনে করি, এই যে 1,2 বিন্দুগামী এবং এম ঢাল বিশিষ্ট এই যে 1,2, যেহেতু এ বিন্দুগামী বলছে তার জন্য হচ্ছে 1,2 বিন্দুগামী এবং এম ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ কি, y মাইনাস y1 বিন্দুটার এই যে কোটি, তারপর এখানে আমরা এম দিব ইনটু হচ্ছে এই যে x মাইনাস x1 বিন্দুটার ভুজ, এটা আমরা 1 নাম্বার দিলাম। যেখানে যেখানে কি, যেখানে তোমাদের হচ্ছে এই যে m1 ইকুয়াল m ধরি, তাহলে m1 ইকুয়াল m। এখন কর্ণের যে সমীকরণটা দেওয়া আছে, কর্ণের সমীকরণ থেকে আমরা কি বের করব, এই যে কর্ণের সমীকরণ। তা কর্ণের সমীকরণটা এখানে কি দেওয়া আছে দেখো, 3x মাইনাস এই যে 4y মাইনাস 6 ইকুয়াল 0। এইখান থেকে আমরা কি বের করব, y ইকুয়াল আনবো, এই যে 3x মাইনাস 6 ইকুয়াল মনে করো এখানে 4y। এখন 4 দ্বারা যদি প্রত্যেকটা পদকে ভাগ দিই, 3/4 ইনটু এখানে x মাইনাস এই যে 6/4 হবে। অতএব এখানে ঢাল কি হচ্ছে, এই যে ঢাল, এটা আমরা m2 লিখবো, m2 ইকুয়াল কি, x এর সবটাই কিন্তু এখানে ঢাল। এখন আমরা কি জানি, তাহলে এখানে আমরা এখন কি লিখতে পারি, যে আমরা এই যে tan থিটা, tan থিটা ইকুয়াল এখানে সূত্রটা হচ্ছে যে প্লাস মাইনাস এই যে m1 মাইনাস m2 আর 1 প্লাস এখানে m1 এই যে m2। এখন থিটা বলতে তো এখানে তোমাদের হচ্ছে এই যে 45 ডিগ্রি হবে, tan 45 ডিগ্রি। আর এখানে প্লাস মাইনাস m1 বলতে তো m2 হচ্ছে তোমাদের এই যে 3/4, আর এখানে 1 প্লাস m1 বলতে m2 হচ্ছে এই যে 3/4। এখন যদি আমরা এটা লসাগু করি, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, আর এখানে প্লাস মাইনাস এখানে 4 লসাগু করে 4m মাইনাস 3 হবে, এই যে 4m মাইনাস 3 হর, এটারও 4 এটারও হর, তার জন্য এটা বাদ দিব, 4 প্লাস এই যে পরেরটা 3m হবে। তারপরে এখানে আমাদের যেটা কাজ প্লাস চিহ্ন নিয়ে, তাহলে প্লাস চিহ্ন নিয়ে আমরা m এর মান বের করব। তাহলে প্লাস চিহ্ন নিয়ে যদি m এর মান বের করো তাহলে কি হবে, 1 ইকুয়াল হচ্ছে এই যে 4m মাইনাস 3, এখানে 4 প্লাস হচ্ছে 3m, এখানে আর গুণ করব, গুণ করে এখানে যদি হিসাব করো তাহলে m এর মান আসবে 7। আবার মাইনাস চিহ্ন নিলে এখানে মাইনাস এই যে 4m মাইনাস 3 বাই হচ্ছে 4 প্লাস এই যে 3m, এটা যদি আর গুণ করে 3m 4m 7m হয়, তাহলে যে এখানে m ইকুয়াল হবে মাইনাস এই যে 1/7। তোমরা একটু হিসাবটা করবে, আমি একটু তাড়াতাড়ি হিসাবটা বসায় দিচ্ছি সময় একটু বাঁচানোর জন্য। তাহলে প্লাস চিহ্ন নিয়ে একটা m এর মান পাবো, মাইনাস চিহ্ন নিয়ে m এর মান পাবো। এখন 1 নং সমীকরণ হতে এই যে এই মানগুলো বসায় কিন্তু আমরা দুইটা সমীকরণ পেয়ে যাব। তাহলে কি হবে, যেমন y মাইনাস 2 আছে, y মাইনাস 2, m এর মান আমরা দিলাম 7, এই যে x মাইনাস 1। এখন এইটা যদি আমরা হিসাব করি, এটা 7x, এই যে 7x, ওয়াইটা যদি ডান পাশে যায় তাহলে মাইনাস y, আর মাইনাস 2টা ডান পাশে গেলে মাইনাস প্লাস 2, এটা মাইনাস 7 আর প্লাস 2, তাহলে এটা তোমাদের হচ্ছে মাইনাস 5। একটু হিসাব করবে। এবং এখানে দেখো y মাইনাস 2, পরেরটা হচ্ছে মাইনাস 1/7, এই যে x মাইনাস y, এটা যদি হয় তাহলে এই যে 7y মাইনাস এই 14 মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস 1, এটা এখন তোমরা হিসাব করো, তাহলে x প্লাস এই যে 7y মাইনাস এই যে 15 ইকুয়াল 0। তাহলে এটা হয়ে গেল। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী 10, 11 এবং 12 নাম্বার গ্রুপের অঙ্কের ক্লাসে।